নমস্কার। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে কথা বলবো, যা নিয়ে অনেকেই ভাবছেন। প্রশ্নটা হলো, ভারতের কি একটা নতুন রাজধানীর দরকার আছে? চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। প্রশ্নটা একদম সোজাসাপটা। আমাদের বর্তমান রাজধানী দিল্লি কি তার দায়িত্ব পালনের জন্য আর উপযুক্ত নয়? এই পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা। রাজধানী বদলে ফেলা এটা কিন্তু নতুন কোনো বা অদ্ভুত কোনো আইডিয়া নয়। দেখুন, পাকিস্তান তাদের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে নিয়ে গেছে, ব্রাজিল সরিয়ে নিয়েছে রিও ডি জেনেরো থেকে ব্রাজিলিয়াতে, নাইজেরিয়া, মিয়ানমার অনেকেই এই কাজটা করেছে। আর সবচেয়ে নতুন উদাহরণ তো ইন্দোনেশিয়া, যারা 2028 সালের মধ্যে তাদের রাজধানী জাকার্তা থেকে নুসান্তারাতে নিয়ে যাচ্ছে। তো ভারতের কেন রাজধানী বদলানোর কথা ভাবা উচিত, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে দিল্লির সমস্যাগুলো একটু খতিয়ে দেখতে হবে। দেখুন, দিল্লির সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটা হলো এর অবস্থান। যে কোনো দেশের রাজধানী সাধারণত দেশের মাঝে আর প্রতিবেশী দেশগুলো থেকে বেশ খানিকটা দূরে বানানো হয়। কিন্তু দিল্লি চীন আর পাকিস্তানের মতো দেশের বর্ডার থেকে এতটাই কাছে যে এটা স্ট্র্যাটেজিক্যালি একটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে। দিল্লিকে শুধু রাজনৈতিক রাজধানী বললে ভুল হবে। অনেকে তো এখন একে ক্রাইম ক্যাপিটাল বা অপরাধের রাজধানীও বলে। আর এই পরিসংখ্যানটা দেখলেই বুঝবেন কেন। 2000 সালের ডেটা বলছে দেশের মোট অপরাধের 41%ই একা দিল্লিতে হয়েছে। ভাবা যায়, মানে দেশের প্রতি 5টা অপরাধের 2টোই ঘটছে দিল্লিতে। এখন প্রশ্ন হলো, এত অপরাধ কেন? এর একটা বড় কারণ হলো পুলিশের অভাব। দিল্লিতে যত পুলিশ আছে তার প্রায় 25%ই মোতায়েন থাকে ভিআইপিদের নিরাপত্তার জন্য। ফলে সাধারণ মানুষের সুরক্ষার জন্য কি থাকছে? প্রতি 300 জন নাগরিকের জন্য মাত্র একজন পুলিশ অফিসার। এতে অপরাধ কন্ট্রোল করাটা তো প্রায় অসম্ভবই হয়ে দাঁড়ায়। অপরাধ তো গেল, এবার আসি দূষণের কথায়। দিল্লির দূষণ এতটাই ভয়ঙ্কর যে বিদেশে একে গ্যাস চেম্বার নামে ডাকা হয়। শুধু এয়ার পলিউশন নয়, শব্দ দূষণের দিক থেকেও দিল্লি কিন্তু পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটা। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? 4টে বড় সংকট। 1. বর্ডারের খুব কাছে হওয়ায় স্ট্র্যাটেজিক রিস্ক। 2. জনসংখ্যার অমচানো চাপ। 3. ভয়ঙ্কর দূষণ। আর 4. লাগাম ছাড়া অপরাধ। এই সবগুলো কারণই আমাদের ভাবতে বাধ্য করছে যে দিল্লির বিকল্প খোঁজার সময় হয়তো এসে গেছে। ওকে, দিল্লির সমস্যা তো বোঝা গেল, কিন্তু এর বিকল্প কি হতে পারে? চলুন এবার সেই খোঁজে নামা যাক। ভারতের নতুন রাজধানী হওয়ার দৌড়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের শহরকেই ভাবা হয়েছে। দক্ষিণ থেকে শুরু করে একেবারে মধ্য ভারত পর্যন্ত বেশ কয়েকটা শহরের নাম উঠে এসেছে। আসুন দেখি ফাইনাল লিস্টে কারা আছে। এই দৌড়ে ফাইনালিস্ট হিসেবে 3 জন উঠে এসেছে: হায়দ্রাবাদ, চেন্নাই আর নাগপুর। হায়দ্রাবাদের পক্ষে যুক্তি হল এর কানেক্টিভিটি দারুণ, এমনকি ডক্টর আম্বেদকরও এর পক্ষে ছিলেন। কিন্তু সমস্যা হল এখানকার দূষণও প্রায় দিল্লির মতোই। চেন্নাই বর্ডার থেকে অনেক দূরে, কিন্তু এটাও তো অলরেডি একটা বিশাল মেট্রো সিটি। আর শেষে রইল নাগপুর, যেটা একদম ভারতের মাঝখানে আর তুলনামূলকভাবে অনেক সেফ। বেশিরভাগ বিশ্লেষণ বলছে এই প্রতিযোগিতায় নাগপুরই কিন্তু সেরা প্রার্থী হিসেবে উঠে এসেছে। এর মূল কারণ হল এর সেন্ট্রাল লোকেশন। এটা দেশের উত্তর আর দক্ষিণ দুই প্রান্ত থেকেই প্রায় সমান দূরত্বে, আর প্রতিবেশী দেশগুলো থেকেও অনেক দূরে, যা এটিকে সবচেয়ে নিরাপদ একটা অপশন করে তুলেছে। তাহলে তো সমাধান পাওয়াই গেল। নাগপুরকে রাজধানী বানালেই সব সমস্যার সমাধান, তাই তো? কিন্তু দাঁড়ান, গল্পে একটা বিরাট টুইস্ট আছে। চলুন দেখি সেটা কি। কাগজে কলমে নাগপুর একটা পারফেক্ট সলিউশন মনে হচ্ছে, তাই না? কিন্তু এই প্ল্যানটা বাস্তবায়ন করার পথে সবচেয়ে বড় বাধা কোনটা? আর সেই বাধাটা হল টাকা। অসম্ভব পরিমাণ টাকা। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী বানাতে খরচ হচ্ছে প্রায় $34 বিলিয়ন। ভারতীয় টাকায় অঙ্কটা শুনবেন, প্রায় 2,85,000 কোটি টাকারও বেশি। আর এটাই আসল কারণ যে জন্য ভারত সরকার এই দিকে এগোচ্ছে না। আসল কথাটা হলো, শুধু একটা নতুন শহর বানানোর জন্য এত বিপুল টাকা খরচ করলে দেশের অর্থনীতি কিন্তু অনেক বছর পিছিয়ে যেতে পারে। তাই এটা কোনোভাবেই একটা সহজ সিদ্ধান্ত নয়। তো সবশেষে আমরা এই একটা প্রশ্নের সামনেই এসে দাঁড়াই:
ভারতের জন্য একটা নতুন রাজধানী কি সত্যিই একটা জরুরি প্রয়োজন, নাকি এটা এমন একটা স্বপ্ন যার দাম দেওয়ার মতো অবস্থায় দেশ এখন নেই?